আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছে আমি মৃত্তিকা মুস্তাফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। থমথমে পার্বত্য অঞ্চলে পাহাড়ি সংগঠনগুলোর অবরোধে যান চলাচল বন্ধ। স্বরাষ্ট্র সহ 3 উপদেষ্টার খাগড়াছড়ি রাঙামাটি পরিদর্শন। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নারায়ণগঞ্জে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে একাধিক গ্রুপের বিবাদ। প্রতিহিংসায় বন্ধ বেশ কিছু কারখানা। কৃষি গবেষণা, শিল্প ও বাণিজ্য বিকাশে চীনের উহানে কৃষি পণ্যের প্রদর্শনী। বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সেতু বন্ধনে রাখছে ভূমিকা। এবং চেন্নাই টেস্টের তৃতীয় দিনে জয়ের জন্য 515 রানের টার্গেটে ব্যাটিংয়ে বাংলাদেশ। ভারতের দ্বিতীয় ইনিংসে ঋষভ পান্থ ও শুভমান গিলের সেঞ্চুরি। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসূচি চূড়ান্ত করেছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির অফিস। 27 সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। এই বিষয়ে নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন চকর মালিথা। চকর, আসলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার জাতিসংঘ সাধারণ পরিষদের যে অধিবেশন আছে সেখানে যোগ দেওয়ার 27 তারিখে যে উনি ভাষণ দিবেন এটা মোটামুটি চূড়ান্ত। 27 তারিখে বেলা 11টা থেকে 12টার মধ্যে এই নিউ ইয়র্কের স্থানীয় সময়, এই সময় উনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দিবেন। আমরা বাংলাদেশের যে মিশন আছে সেখান থেকে জানতে পেরেছি যে সেই ভাষণটি মোটামুটি 15 থেকে 20 মিনিটের স্থায়ী হবে এবং এবার মোটামুটি ইংরেজিতেই প্রফেসর ইউনূস ভাষণ দিবেন। এর বাইরে যে দ্বিপাক্ষিক বৈঠকগুলো হয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এসে, সেটা আমরা জানতে পেরেছি যে এবার দুটো বিষয় গুরুত্বপূর্ণ। একটা বিষয় হলো যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা নাই। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে নরেন্দ্র মোদী 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসবেন এবং 23 সেপ্টেম্বর উনি নিউ ইয়র্ক থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। আবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে এসে পৌঁছাবেন 24 সেপ্টেম্বর বিকেলে এবং উনি 27 সেপ্টেম্বর ভাষণ দিয়ে দেশের উদ্দেশ্যে রওনা হবেন। সেক্ষেত্রে দুই নেতার এখানে আসলে দেখাই হবে না, এই কারণেই আসলে তাদের বৈঠক হওয়ার সম্ভাবনা নাই। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই প্রথম যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী এর সাথে একটি বৈঠক হবে এবং সে বৈঠকটি এই প্রফেসর ইউনূস যে হোটেলে থাকবেন সেই হোটেল অথবা ইউএন সদর দপ্তরে যে কোনো একটা জায়গায় 26 তারিখ যে কোনো সময় অনুষ্ঠিত হবে। এর বাইরে যে বৈঠকগুলোর কথা মোটামুটি চূড়ান্ত হয়েছে সেগুলো হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ইউরোপীয় ইউনিয়ন প্রধান, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী এবং ইউএনডিপির প্রধান এবং বিশ্ব মানবাধিকার কমিশনের প্রধানের সাথে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এতটুক পর্যন্তই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফর এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণ নিয়ে আমরা এখন পর্যন্ত এতটুকুই জানতে পেরেছি। ধন্যবাদ চকর। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘর্ষ সহিংসতার প্রতিবাদে পাহাড়ি ছাত্র জনতার ডাকে 3 পার্বত্য জেলায় 72 ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রাঙামাটিতে যানবাহনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য যান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির অতিরিক্ত টহল দল পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে রাঙামাটি ও খাগড়াছড়ি সফরে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের 3 উপদেষ্টা। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের তথ্যচিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। খাগড়াছড়ি জেলার দিঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষের জের ধরে সাম্প্রতিক সহিংসতাকে কেন্দ্র করে রাঙামাটি ও খাগড়াছড়িতে দুটি সংগঠনের ডাকে 72 ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ চলছে। রাঙামাটিতে যানবাহনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে জেলায় সব ধরনের যানবাহন
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। রাঙামাটিতে সহিংসতার পর পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। জারি হয়েছে 144 ধারা। পুলিশ, বিজিবি সহ ম্যাজিস্ট্রেট সহ সবাই আমরা রোডে আছি। পরিস্থিতি স্বাভাবিকভাবে আমাদের নিয়ন্ত্রণে আছে। 144 জারি হয়েছে। এর ফলে আমরা আশা করতেছি পরিস্থিতির আরও উন্নতি হবে। সাম্প্রতিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাঙামাটিতে গেছেন অন্তর্বর্তী সরকারের 3 জন উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল সেনাবাহিনীর সঙ্গে বৈঠক করেছে। শুক্রবার বিকেলে এক বার্তায় খাগড়াছড়ি ও রাঙামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করেছে উল্লেখ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তর। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। সিরাজগঞ্জের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে বিএনপির সমাবেশ চলছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের কেন্দ্রীয় নেতারা রয়েছেন সমাবেশে। এ নিয়ে জানতে মইনুল হাসানের কাছে যাচ্ছি, তিনি সমাবেশ স্থলে আছেন। মইনুল, বিএনপির সমাবেশ নিয়ে আমাদেরকে জানাবেন। গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আজ এনায়েতপুর যে উচ্চ বিদ্যালয় আছে সেখানে কিন্তু এক স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভায় কিন্তু এখানকার যে বিএনপির নেতাকর্মীরা আছে তারা কিন্তু সবাই উপস্থিত আছে এখানে, এবং সাধারণ মানুষ যারা আছে আশেপাশে সবাই কিন্তু এই স্মরণ সভায় যোগ দেওয়ার জন্য একে একে সবাই এখানে আসা শুরু করছে। কিন্তু প্রচণ্ড গরম হওয়ার কারণে কিন্তু একটু সমাবেশটা 2টায় শুরু হওয়ার কথা থাকলেও শুরু হতে কিন্তু কিছুটা বিলম্ব হচ্ছে, কারণ প্রচণ্ড গরমের কারণে সবাই এখানে দাঁড়াতে পারছে না। তাই হয়তো বা আধা ঘন্টা পর সমাবেশটা শুরু হবে। কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছি আশেপাশ থেকে প্রচণ্ড মানুষ কিন্তু এখানে এই সমাবেশে আসার জন্য জড়ো হচ্ছে, এবং তারা বিভিন্ন স্লোগান এবং তারেক রহমানের তার মুক্তির দাবি, তার মামলাগুলো প্রত্যাহার করার জন্য, তারপর হচ্ছে যারা আন্দোলন শহীদ হয়েছে তাদের বিচারের দাবিতে আন্দোলন করেছে, যারা তাড়াতাড়ি সুস্থ বিচার করা হয়। এখানকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি সব নেতাকর্মীরা দাঁড়িয়ে আছে। তারা কিন্তু এই সমাবেশটা শুরু করার জন্য কিছুক্ষণ জন্য ওয়েট করছে বলে আমরা এখানে দেখতে পাচ্ছি। একটু কথা জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে এই সমাবেশে কিন্তু ভার্চুয়ালি যুক্ত হবে দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং এখানে কিন্তু স্থায়ী কমিটির যে বিএনপির জাতীয় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, উনি কিন্তু এখানে উপস্থিত থাকবে কিন্তু আমরা সেটা জানতে পেরেছি। এবং এছাড়া এখানকার বিএনপির যে অন্যান্য নেতাকর্মী আছে তারা এখানে উপস্থিত থাকবে এবং তারা এই সমাবেশে বক্তব্য দেবে এবং তারা কথা বলবে বলে আমরা এখানে জানতে পেরেছি। এই গরমের কারণে মূলত হচ্ছে সমাবেশটা কিছুটা দেরি হচ্ছে। আমরা আশা করছি কিছুক্ষণ পরে সমাবেশটা শুরু হবে এবং সবকিছু আপনাদেরকে দেখাতে পারবো, এবং সমাবেশে তারেক রহমান যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা শোনার জন্য মূলত কিন্তু নেতাকর্মীরা এখানে আসছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী তারা কিন্তু এখানে সামনে কার্যক্রম পদক্ষেপ পরিচালনা করবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মইনুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলেও মন্তব্য করেন তিনি। সরকারকে অস্থিতিশীল করতেই রাঙামাটি খাগড়াছড়িতে সহিংসতার ঘটনা বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পার্বত্য চট্টগ্রামের ঘটনাটাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে। আপনার এই সুযোগ একটা নেওয়া, শূন্যতার সুযোগ নেওয়া, অন্যদিকে আপনার জিও পলিটিক্সের যে পরিবর্তন এবং যে ঘটনাগুলো ঘটছে মিয়ানমারকে কেন্দ্র করে এবং আশেপাশের এলাকাগুলোকে, ওইদিকে আপনার ভারতবর্ষের মণিপুরের যে বিদ্রোহ, সবগুলোকে যদি আপনি আনেন জিও পলিটিক্সের এই ঘটনাগুলোকে, তাহলে কিন্তু ভেরি সিগনিফিক্যান্ট। রাজনৈতিক পট পরিবর্তনের পর নারায়ণগঞ্জে তৈরি পোশাক ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিবাদে জড়িয়েছে একাধিক গ্রুপ। দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে সংঘর্ষ ও হামলার ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী ও শ্রমিকরা। রাজনৈতিক প্রতিহিংসার রোষানলে পড়ে বন্ধ হয়ে গেছে বেশ কিছু শিল্প কারখানা। নারায়ণগঞ্জ থেকে ফিরে আক্তার হোসেনের রিপোর্ট। 2014 সালে নারায়ণগঞ্জে আলোচিত 7 খুনের ঘটনার পর থেকে দীর্ঘদিন ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে কোনো হানাহানির খবর পাওয়া যায়নি। কারণ পুরো গার্মেন্টস খাতে একচ্ছত্র আধিপত্য ছিল আলোচিত সমালোচিত সাবেক এমপি শামীম ওসমান ও তার অনুসারীদের। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টে যায় দৃশ্যপট। ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে শক্তি প্রদর্শনের মহড়ায় নামে বিভিন্ন গ্রুপ। গলিভিত্তিক কিশোর গ্যাংয়ের উৎপাতও বেড়েছে। কারখানা দখলে ঘটেছে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনাও। যা আমাকে বিভিন্নভাবে এখান থেকে সরাই দিয়া
এই বিসিকের মধ্যে এই ধরনের সহিংসতা তারা চালাইছে, তো বাহিরে থেকে কারা বহিরাগত আসে, কার শেল্টারে আসে এবং কিভাবে এত সহিংসতা চালানোর সাহস দেখায়, এটা আমরা জানতে চাই। মাল যদি আমরা মালিক দিতে চাই, তার আগে বেটো দেয়, তারা সন্ত্রাস বাহিনী চাকু টাকু নিয়ে তারা আপনারা জানেন কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে মার্টিনের সামনে। এই অবস্থায় আতঙ্কিত শ্রমিক ও মালিকরা। আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক মাঝে মাঝে হামলা হয়, আমরা এটির চাইতে নিরাপদ থাকার জন্য আমরা চাই সবসময়, আমরা চাই নিরাপদভাবে আমরা যেন ফ্যাক্টরিতে আমরা উপস্থিত হতে পারি এবং সুস্থভাবে কাজ করে বাসায় ফিরতে পারি। সুন্দর একটা কর্ম পরিবেশ চাই, কোনো রকম ঝামেলা চাচ্ছি না। এসব অস্থিরতায় বিএনপির কেউ জড়িত নয় দাবি করে নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিব বলেন, নেতাদের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে দলীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এটা কিন্তু আমাদের দলের তারা কেউ নয়, তারা আমাদের দলের কোনো পদদায়িত্ব তারা কেউ নয়, তারা শুধুমাত্র সুবিধা নেওয়ার জন্য এখন বিএনপির নামটা তারা ব্যবহার করছে। যে কোনো লোক যদি কোনো প্রতিষ্ঠানে গিয়ে নাম ভাঙে বিএনপি করি আমি বা বিএনপি অমুক পদে আসি, সে যেই হোক আগে তাকে বান দিতে হবে, তারপর তাকে উত্তম মাধ্যম দিতে হবে, গণদোলাই দিয়ে তারপর এটাকে প্রচার করতে হবে। 5ই আগস্ট রাজনৈতিক পালাবদলে রোশানলে পড়ে সোনারগাঁও রিসাইকেল ইন্ডাস্ট্রিজ ও গাজী টায়ারের মতো আরও কয়েকটি প্রতিষ্ঠান। বেকার হয়েছেন শত শত কর্মী। রাজনৈতিক কারণে জ্বালাই দিছে, মানে আমরা বেকার হয়ে গেছি, খুব কষ্টে আছি। 3 বেলার জায়গায় 2 বেলা ভাত খেয়ে আছি, বেতন পাই না 1.5 মাস ধরে। যদি আমার কোম্পানির বসের সাথে শত্রুতামি থাকতো তাহলে এটা বসের সাথে আছে, আমরা তো শ্রমিক মানুষ, কাজ করতাম, হ্যাঁ, সংসার চলতো। যৌথ বাহিনীর অভিযানের পর পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। আক্তার হোসেন, চ্যানেল আই, নারায়ণগঞ্জ। চীনের কৃষি বিষয়ক উচ্চশিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো শুধু খাদ্য উৎপাদন নিয়ে গবেষণায় নয়, কৃষি পণ্য উৎপাদন, বিপণন এবং মূল্য সংযোজনে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন রচনাতেও ভূমিকা রাখছে। এমনই একটি উদ্যোগ নিয়েছে চীনের হুবেই ভোকেশনাল কলেজ অফ বায়োটেকনোলজি। তারা আয়োজন করেছে বিভিন্ন কৃষি পণ্যের প্রদর্শনীর। বিস্তারিত জানাচ্ছেন শায়েক সিরাজ। চীনের হুবেই প্রভিন্সের রাজধানী উহান শহরে কৃষি পণ্যের নানা উপকরণ নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছে হুবেই ভোকেশনাল কলেজ অফ বায়োটেকনোলজি। এই আয়োজনের উদ্দেশ্য কৃষি শিক্ষা এবং গবেষণার সঙ্গে কৃষি শিল্প তথা কৃষি বাণিজ্যের একটি যোগসূত্র তৈরি। আপনি জানেন, হুবেই প্রদেশের চারপাশে অনেক নদী ও খালবিল আছে। প্রচুর প্রাকৃতিক মাছ যেমন আছে, আছে চাষের মাছও। সামুদ্রিক মাছ নেই, আছে অল্প পরিমাণে। এই যে দেখুন, এটা মাছের আচার, খেতে খুব মজা। বিভিন্ন পণ্যের প্রক্রিয়াজাতের মাধ্যমে কৃষি পণ্যের মূল্য সংযোজনে বাড়ছে বাণিজ্যিক প্রসার। এটা প্রসেস করা ডিম, খুব সুস্বাদু আর পুষ্টিকর। এটা মুরগির ডিম? হ্যাঁ, মুরগির ডিম, কিন্তু ওপাশের নীল রঙের ডিমটা দেখছেন, ওটা বিশেষভাবে প্রক্রিয়াজাত, লো প্রোটিনের স্বাস্থ্যকর একটি ডিম। এতে মূল্য সংযোজন করা হয়েছে। ন্যাচারাল মাশরুম। এটা কি চাষ করা মাশরুম নাকি প্রাকৃতিক মাশরুম? এ পাশেরটা চাষ করা আর ও পাশেরটা প্রাকৃতিক। এখানে অনেক জাতের চাল আছে। এটি আমাদের দেশীয় একটি আদি জাত। এটি বেশ পুষ্টিকর। এতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যেমন লাভবান হচ্ছে, উন্মুক্ত হচ্ছে শিক্ষার্থীদের কর্মসংস্থানের খাত। এইসব উদ্যোগে উৎপাদক থেকে ভোক্তা সবাই লাভবান হচ্ছেন, পাশাপাশি শিক্ষার্থীদের কাজের পরিসরও বাড়ছে। এই ধরনের উদ্যোগ চীনের কৃষি উৎপাদনে রাখছে সুদূর প্রসারী প্রভাব। প্রতি মুহূর্তেই পৃথিবীতে প্রস্তুতকৃত খাদ্যের প্রয়োজন, মূল্য সবকিছুই বাড়ছে। চীন সরকার এটাকে অনুধাবন করে বিশাল জনগোষ্ঠীর এই দেশ সহ পৃথিবীর অন্যান্য দেশের জন্য কৃষি থেকে উৎপাদিত খাদ্যপণ্যকে এক্সিবিশনে নিয়ে এসছে, যার মাধ্যমে তাদের নিজস্ব বাজার এবং আন্তর্জাতিক বাজারে এর প্রসার ঘটাতে চাচ্ছে। তারই একটি উদাহরণ হুবেই এগ্রিকালচার এই ফেয়ার। হুবেই উহান থেকে শায়েক সিরাজ। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটির মানুষ অনুষ্ঠানে। এবারে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ। দর্শক, ফিরে এলাম বিরতির পর।
দেশি বিদেশি ষড়যন্ত্রে পোশাক খাতে অস্থিরতা বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। শ্রম অধিকার ও পোশাক খাতে অস্থিরতা নিয়ে ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বর্তমানে পোশাক খাতে সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। শ্রমিকদের বেতন বৈষম্য ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ পোশাক খাতের অস্থিরতার কারণ বলেও উল্লেখ করেছেন বক্তারা। তাফিমুল ইসলামের রিপোর্ট। শ্রমিকদের অধিকার অপেক্ষা রাজনৈতিক স্বার্থেই পোশাক খাতের অস্থিরতা তৈরি করেছে শীর্ষক ছায়া সংসদ আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। দেশি বিদেশি ইন্ধন ছাড়াও শ্রমিকদের বেতন বৈষম্য, কাজের অনিশ্চয়তা ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণেই পোশাক খাতের এই অস্থিরতা তৈরি হয়েছে বলে জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। শ্রমিকদের কাজের বৈষম্য রয়েছে, তাদের কাজের অনিশ্চয়তা, কিছু কারখানার মালিক অলরেডি পালিয়ে গিয়েছে, কেউ জেলে রয়েছে, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ রয়েছে, রাজনৈতিক যে প্রভাব সেটি রয়েছে, এক দলের প্রভাব শেষ হয়েছে, আরেক দলের নেতারা এসে সেখানে প্রভাব করবার চেষ্টা করেছে। এইসব নানা কারণেই কিন্তু আমাদের শ্রমিকদের মধ্যে এক ধরনের অসন্তোষ তৈরি করছে এবং এই অসন্তোষ দূর করবার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের পাশাপাশি আমাদেরকে বেতন বৈষম্য দূর করতে হবে। শ্রমিকদের অধিকারে যারা কথা বলে তাদের মধ্যে ঐক্য নেই জানিয়ে কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বলেন, দেশি বিদেশি ইন্ধনেই পোশাক খাতের অস্থিরতা। আমাদের যারা কম্পিটিটর আছে, আমাদের কাছাকাছি যারা আছে, তারা তো একটা নেটওয়ার্ক করবে যে আমাদের বাংলাদেশকে অস্থির দেখাতে পারলে, বাংলাদেশে এখানে আনরেস্ট থাকলে কি হবে, যে আমাদের অর্ডারগুলো ওখানে ডাইভার্ট হয়ে যাবে। আমরাও এখনও কিন্তু ওয়ার্ল্ডে যেটা আমরা সেকেন্ড লার্জেস্ট বলি, সেটি হলো চায়না। এখন তাদের ওয়ার্ল্ডে মার্কেট শেয়ার 36% বা কাছাকাছি, আমার যেটা স্ট্যাটিস্টিক্স যেটু মনে আছে। বাংলাদেশে এখনও কিন্তু 10-এর কাছাকাছি ঘুরছে। 47 বিলিয়নের জায়গায় এটা যদি 20 বিলিয়ন নামায় আনতে পারি, তাহলে 27 বিলিয়ন তো চলে যাবে তাদের কাছে। তো এইটার কিন্তু একটা কাজ আছে। ছায়া সংসদ প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষ দল প্রাইম ইউনিভার্সিটিকে হারিয়ে তেজগাঁও কলেজের বিতর্কিতরা বিজয়ী হয়েছে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সিরাজগঞ্জ জেলা জামায়াতের রোকন সম্মেলনে তিনি অভিযোগ করেন, জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াতের শীর্ষ 11 নেতাকে ফাঁসি দিয়ে ও জেলে রেখে হত্যা করেছেন শেখ হাসিনা। তারা কেউ প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাননি। রোকন সম্মেলনে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আপনি সবসময় বলতেন আইন সবার জন্য সমান আর আদালত স্বাধীন। এবার আইন সবার জন্য সমান এবং আদালত স্বাধীন, সেটা একটু দেখার দরকার ছিল। আপনি গেলেন, আপনার কথাটাই আপনি একবার নিজের জন্য প্রমাণ করে দিতেন। এটাই হতো আপনার সত্যিকারের রাজনীতিবিদ সুলভ আচরণ। তারপরে আমরা বলছি হ্যাঁ আপনি আসবেন, আপনাকে আসতে হবে, আসা উচিত। কারণ যা করেছেন তা তো এবার আদালতের সামনে দাঁড়িয়ে আপনার দেখা দরকার। রাজধানীর ওয়ারির হাটখোলায় 2 ভাই হত্যা মামলায় সাভার থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে হত্যাকাণ্ডের আলামত ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে এই ঘটনায় ক্লাসিক রিয়েল এস্টেট কোম্পানি, জমির মালিক ও অন্য কারো যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। রাজধানীর বুকে স্বপ্নের আবাসনের জন্য 14 লাখ টাকা জমা দিয়ে অপেক্ষা করতে হয়েছে 10 বছর। তারপরও কাঙ্ক্ষিত ফ্ল্যাট বুঝে না পেয়ে জমির মালিকের সঙ্গে তর্কে জড়িয়ে 14ই আগস্ট প্রাণ হারান আপন 2 ভাই। ঘটনার পরদিন রাজধানীর ওয়ারিতে মামলা হলে তদন্তে নামে পুলিশ। শুক্রবার সাভারে অভিযান চালিয়ে জমির মালিক ও তার 2 সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। আলামিন মূলত চুক্তিবদ্ধ হয়েছে রিয়েল এস্টেট কোম্পানির সাথে, ল্যান্ড ওনারের সাথে হয়নি। সেক্ষেত্রে ল্যান্ড ওনারের কাছে গিয়ে তার এই সমস্যাটার কথা বলাতে বা সে দাবি করাতে ল্যান্ড ওনার ক্ষিপ্ত হয়ে অসৎ উদ্দেশ্যে এক পর্যায়ে তার দলবল নিয়ে তারপর ঝাঁপিয়ে পড়ে তাদের 2 ভাইয়ের উপরে এবং তাদেরকে চাইনিজ কুড়াল, ছুরি এবং ব্যাটন দিয়ে তীব্রভাবে আঘাত করে, ফলে তাদের মৃত্যু হয়। অস্ত্রগুলো ওগুলো আগে থেকে সেখানে ছিল এবং এটা তারা পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।
পুলিশ আরও জানিয়েছে 10 বছরেও ক্লাসিক রিয়েল এস্টেট কোম্পানির ফ্ল্যাট বুঝিয়ে না দেয়া এবং এক্ষেত্রে জমির মালিকের যোগসূত্র থাকায় তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা প্রক্রিয়াধীন। আলামিন এর একটা চুক্তি হয়, একটা ফ্ল্যাট ক্রয় করবে, 2014 সালে চুক্তি হয়। রিয়েল এস্টেট কোম্পানি, ক্লাসিক রিয়েল এস্টেট কোম্পানির মালিক রিমনের সাথে চুক্তি হয় তার, কিন্তু রিমন এই ল্যান্ডে কোনো বিল্ডিং তৈরি করেনি, বরং সে অ্যাবসকন্ডিং অবস্থায় আছে। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে। ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার বলেছেন, বিগত পরিস্থিতি কাটিয়ে জনগণের আস্থা ফেরাতে সচেষ্ট রয়েছে পুলিশ। সবাইকে ধন্যবাদ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। নরসিংদীতে বাংলাদেশ খেলাফত মজলিসের পলাশ শাখার কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস নরসিংদী জেলার সভাপতি মাওলানা প্রিন্সিপাল আব্দুল নূর। খেলাফত মজলিস পলাশ শাখার সহ সভাপতি মুফতি ফারুক ভুঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস শেরপুরি। আলোচনা শেষে দেশ ও মানুষের কল্যাণে দোয়া করা হয়। দর্শক, এবারে নিটল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে এবার রোপা আউশের ভালো ফলন পাচ্ছেন চাষিরা। রোগবালাই কম হওয়ায় খরচও কম হয়েছে। নানা সুবিধার কারণে এই ধান আবাদে আগ্রহ বেড়েছে চাষিদের। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পদ্মার তীব্র ভাঙনে হারিয়ে যাচ্ছে শরীয়তপুরের পাইনপাড়া চর। 2 মাসের ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত পরিবার। ভাঙন ঝুঁকিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ সহ 200-রও বেশি বসতবাড়ি। এলাকাবাসীর অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে তীব্র হচ্ছে ভাঙন। এবারে খেলার খবর।